এখন হচ্ছে আমরা কথা বলবো অ্যাসিং কম্পোনেন্ট নিয়ে। তো অ্যাসিং কম্পোনেন্টটা কি, আসলে কিভাবে কাজ করে সবকিছু আমরা দেখব। তো তার পূর্বে অবশ্যই আপনার বুঝতে হবে এই সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা। তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ব্যাপারটা আশা করি আপনারা অলরেডি জানেন, তারপরেও যদি না জানেন আমি শর্টকাটে একটু বলি। যদি সিরিয়ালি মানে লাইন বাই লাইন হচ্ছে কোড এক্সিকিউট হয়, সেই ক্ষেত্রে এই এক্সিকিউশনটা হচ্ছে সিনক্রোনাস। আর যদি লাইন বাই লাইন এক্সিকিউট না হয়, কোনো কারণে যদি আপনি অ্যাসিং কিছু ইউজ করেন, তো সেই ক্ষেত্রে এটা আসলে সিরিয়াল ব্রেক করবে। তো সেই এক্সিকিউশনটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো এই ব্যাপারে যদি আপনারা ক্লিয়ার আইডিয়া না রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, দেখে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন ডক্স থেকেও দেখে নিতে পারেন। দ্যাটস ইট। তো এখন আসি আমরা হচ্ছে এই ভিউ এর অ্যাসিঙ্ক যে কম্পোনেন্ট আছে, এইটা আসলে কিভাবে কাজ করে বা এটা আপনি কেন ইউজ করবেন। তো নর্মালি হচ্ছে আমি যদি আউটপুট দেখাই ব্রাউজারে, এই হচ্ছে একটা অ্যাসিং কম্পোনেন্ট থেকে যেখানে হচ্ছে হ্যালো ফ্রম অ্যাসিং কম্পোনেন্ট লেখা আছে। ওকে, তো আমি যদি নেটওয়ার্ক ট্যাবে জেএসে যাই এবং একবার যদি রিলোড করি, তো এখানে আমি ওয়ালে না শুধু জেএসে যাচ্ছি। তো এখানে দেখেন আমাদের যে মেইন যে অ্যাপ ডট জেএস, মানে যেখানে হচ্ছে আমরা কোড লিখতেছি, এই অ্যাপ ডট জেএস এর সাইজ 48 পয়েন্ট, সরি এটা না, এটা হচ্ছে মেইন সাইজ। তো এখানে দেখেন ট্রান্সফার্ড, এটা হচ্ছে কত 48.26 কেবি। ওকে, তো আমি যদি আবার রিলোড দেই, তো এখানে দেখেন 48.26 48.26, মানে চেঞ্জ হচ্ছে না। ওকে, তো এখন যদি আমরা কোড লিখি যে কোনো জায়গায়, সেক্ষেত্রে অবশ্যই এই সাইজ বাড়বে। দেন এখন এই অ্যাসিং কম্পোনেন্টটা আপনি হচ্ছে কখন কীভাবে ইউজ করেন, যদি আপনার অ্যাপ্লিকেশান লেভেল মানে অনেক লার্জ স্কেলে থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মানে পার্টিকুলার কম্পোনেন্টগুলো হচ্ছে আপনি স্প্লিট করতে পারেন। মানে আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করে সব কিছু তো হচ্ছে আপনার একসাথে লোড করার দরকার নেই। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এইখানে ধরেন হচ্ছে 1 হচ্ছে 2, মাঝখানে একটা হচ্ছে আপনার, ধরেন এই দুইটা যদি ট্যাব থাকে 1 এবং 2, আপনার হচ্ছে ট্যাব 1 এখানে ক্লিক দিলে আপনার পার্টিকুলার কিছু একটা দরকার, ট্যাব 2তে ক্লিক দিলে আপনার হচ্ছে পার্টিকুলার কিছু একটা দরকার। ওকে, তো সেই ক্ষেত্রে আসলে এই সবগুলোর এক্সিকিউশন একসাথে দরকার নেই যদি আপনার লার্জ স্কেলের অ্যাপ্লিকেশন থাকে। নর্মালি আসলে ছোটোখাটো কিছু থাকলে প্রবলেম না। ওকে, তো এখন যদি এইটা আপনি করতে চান, তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন, তো যার ধরুন আমি এই অ্যাসিং কম্পোনেন্টের যে ডক্স আছে ভিউয়ার, তো ডক্সে গেলাম, এইটা আসলে কিভাবে কাজ করে তারা অলরেডি এখানে লিখে রাখছে একদম ক্লিয়ারভাবে, যে ডিফাইন অ্যাসিং ফাংশন এটা কি করে, একটা লোডার ফাংশন অ্যাকসেপ্ট করে, এটা প্রমিস রিটার্ন করে। তো দ্যাটস ইট। তো নর্মালি হচ্ছে এই প্রমিস কি কীভাবে কাজ করে এইটা আপনারা একটু বুঝে নেবেন। ওকে, তো এই ডিফাইন্ড অ্যাসিং কম্পোনেন্ট, আপনি যদি কোনো কম্পোনেন্টকে অ্যাসিনক্রোনাসলি এক্সিকিউট করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডিফাইন অ্যাসিং কম্পোনেন্ট ইউজ করবেন। তো এখন আমরা এই ডিফাইন অ্যাসিং কম্পোনেন্ট জাস্ট এটা ইম্পোর্ট করে নিই কোথায়, আমাদের অ্যাপ ডট ভিউ, যেহেতু আমরা এখানে ইউজ করব। তো সেই ক্ষেত্রে জাস্ট ডিফাইন অ্যাসিং কম্পোনেন্ট আমরা ইউজ করে নিলাম। এখন আমরা এখানে যে অ্যাসিং কম্পোনেন্টটা উপরের দিকে ইউজ করে রাখছি, উপরের দিকে এখানে নিচের দিকে ইম্পোর্ট করা, যদি এইটা তুলে দেই এবং হচ্ছে ইম্পোর্ট থেকে এখান থেকে তুলে দিলাম, এখন যদি আমরা ব্রাউজার কনসোল দেখি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ট্রান্সফার 48.26। আমি যদি এখন রিলোড করি, তো এখন দেখেন 47.60। ওকে, মানে এটা এখন আসলে ইউজ হচ্ছে না, যার ধরুন হচ্ছে 47.60। ওকে, তো উপরের দিকে আমরা হচ্ছে একটা যদি বাটন দেই কোনো এক জায়গায়, উপরে নিচে যেখানে ইচ্ছা, ধরেন হচ্ছে আমি একটা বাটন দিলাম, দেন হচ্ছে ক্লিক টু শো। ওকে, দেন এইখানে হচ্ছে ক্লিক শো অ্যাসিং কম্পোনেন্ট, জাস্ট একটা নেম দিয়ে দিলাম শো অ্যাসিং কম্পোনেন্ট। এখানে নিচের দিকে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, কনস্ট শো অ্যাসিং কম্পোনেন্ট ইকুয়াল টু ধরেন হচ্ছে র্যাপ, এর ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। ওকে, তো যদি অ্যাসিং কম্পোনেন্টটা 2 হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কম্পোনেন্টটাকে লোড করব, জাস্ট হচ্ছে বি ইফ, যদি এটা শো হয়, অথবা ডাইরেক্টলি কম্পোনেন্টও দিতে পারতাম, আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে অ্যাসিং কম্পোনেন্ট লোড করব। ওকে, তো এই অ্যাসিং কম্পোনেন্টটা আমরা এখানে তৈরি করব কিভাবে, কনস্ট
অ্যাসিং কম্পোনেন্ট। ওকে, দেন এই যে উপরের দিকে আমাদের এখানে দেখেন ইম্পোর্ট করা আছে ডিফাইন অ্যাসিং কম্পোনেন্ট। তো ডিফাইন অ্যাসিং কম্পোনেন্ট দেন হচ্ছে আমরা এই ফাংশনের মধ্যে কি করলাম, জাস্ট হচ্ছে এইখানে ইম্পোর্ট করে রাখলাম আমাদের এই যে অ্যাসিং কম্পোনেন্ট আছে এইটা। এই যে কোনো কম্পোনেন্ট হতে পারে, আপনি যদি এই কম্পোনেন্টটাকে অ্যাসিং হিসাবে রেন্ডার করতে চান সেই ক্ষেত্রে জাস্ট আপনি ডিফাইন অ্যাসিং কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট এরকমভাবে ইম্পোর্ট করে নিতে পারেন। ওকে, এখন দেখেন এটা কিন্তু ঠিক আছে। এখন যদি আমরা এই অ্যাসিং কম্পোনেন্টটা উপরের দিকে এখানে ইউজ করি, কোথায় উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে দেখেন ইউজ করা আছে। এখন যদি একবার রিলোড দেই দেখেন এখানে আমাদের যে app.js আছে, app.js লোড হয়ে গেছে, বাট এই কম্পোনেন্টটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখানে লোড হয় না। এটা কখন লোড হবে, যদি আমরা এখানে ক্লিক দেই এবং যদি হচ্ছে এর ভ্যালুটা আমরা হচ্ছে ট্রু করি, জাস্ট অপোজিট করে দিলাম, মানে যদি এটা ট্রু থাকে সেই ক্ষেত্রে এর ভ্যালু হয়ে যাবে ফলস, ফলস থাকলে ভ্যালুটা ট্রু হয়ে যাবে ক্লিকের সাথে সাথে। ওকে, তো রিলোড দিলাম, দেন আমি যদি এখন ক্লিক টু শোতে ক্লিক করি, ক্লিক টু শো, তো এখানে আসলে ক্লিক হচ্ছে কি না, ক্লিক শো অ্যাসিং কম্পোনেন্ট, আমরা নিচের দিকে দেখি শো অ্যাসিং কম্পোনেন্ট এখানে আছে কিনা। হ্যাঁ, শো অ্যাসিং কম্পোনেন্ট আছে, বাট এই যে অ্যাসিং কম্পোনেন্ট আমাদের এখানে এই ডিবের মধ্যে যে আছে এই অ্যাসিং কম্পোনেন্ট, এইটা আসলে আমাদের এখানে ঠিকভাবে নেই। ওকে, তো এই অ্যাসিং কম্পোনেন্টটা আমরা এখানে একটু ঠিক করে দিই। ওকে, তো এখন আমরা একবার ট্রাই করি। হ্যাঁ, এখন ক্লিক দেওয়ার সাথে সাথে ওই কম্পোনেন্টটা কিন্তু ভিজিবল হয়ে গেছে, এবং একটু নিচের দিকে দেখেন এখানে যে সোর্স অ্যাসিং কম্পোনেন্ট ভিউজেস, তো এর ফাইল সাইজ হচ্ছে 9.35 KB। এইটা কিন্তু এতক্ষণ পর্যন্ত লোড হয়েছিল না, আমি ক্লিক দেওয়ার সাথে সাথে এই ফাইলটা কিন্তু এখন লোড হয়ে গেছে। তো এই হচ্ছে মেইন ব্যাপার। যদি আপনার বড় অ্যাপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এরকমভাবে অ্যাসিং দিয়ে কম্পোনেন্টগুলোকে লোড করতে পারেন। তো এখানে আরও কিছু ব্যাপার আছে একটু নিচের দিকে। তো এখানে দেখেন এই যে ডিফাইন অ্যাসিং যে কম্পোনেন্ট, তো ডিফাইন অ্যাসিং কম্পোনেন্ট এইটা কি করে, এখানে দেখেন আমরা আপাতত হচ্ছে একটা কম্পোনেন্ট দিয়ে রাখছি, এর মধ্যে হচ্ছে আপনি একটা লোডিং কম্পোনেন্ট দিতে পারেন, ডিলে দিতে পারেন, এরর কম্পোনেন্ট দিতে পারেন, এবং হচ্ছে টাইম আউট দিতে পারেন। তো এই বিষয়গুলো কি, ফার্স্ট এই লোডার যে কম্পোনেন্টটা আছে এইটা হচ্ছে আপনি যে কম্পোনেন্টটা এক্সিকিউট করবেন, মানে এখন বর্তমানে আমরা যে কম্পোনেন্টটা এক্সিকিউট করতেছি এই অ্যাসিং কম্পোনেন্ট। ওকে, দেন এই লোডিং কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা লোড হওয়ার পূর্বে পর্যন্ত, মানে যতক্ষণ টাইম নেবে এই কম্পোনেন্ট লোড হইতে, সাপোজ মনে করেন এই কম্পোনেন্টের মধ্যে থেকে একটা রিকোয়েস্ট আছে, যে রিকোয়েস্ট হচ্ছে 1 লাখ ডাটা লোড করতেছে, তো যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি এই কম্পোনেন্টটা লোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই লোডিং কম্পোনেন্ট দেখাবে। ওকে, তো এই লোডিং কম্পোনেন্ট দেখাবে। এখানে দেখেন নিচে একটা ডিলে আছে, ডিলে বিফোর শোয়িং দ্য লোডিং কম্পোনেন্ট, মানে এই লোডিং কম্পোনেন্টের পূর্বে আপনি হচ্ছে কতক্ষণ ডিলে করতে চাচ্ছেন লোডিং কম্পোনেন্টের পূর্বে, এইটা হচ্ছে ডিফল্ট 200 মিলি সেকেন্ড, আপনি হচ্ছে টাইম চেঞ্জ করতে পারেন। ওকে, তো সামহাও যদি কোনো কারণে এরর হয়, মানে আপনার এই কম্পোনেন্টটা লোড হওয়ার সময় যদি কোনো কারণে এরর হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা এররের জন্য কম্পোনেন্ট ডিফাইন করে দিতে পারেন। তো এই কম্পোনেন্টটা আপনি তৈরি করে ওই কম্পোনেন্টের মধ্যে আপনি যে কোনো কন্টেন্ট ওইখান থেকে আপনি যা ইচ্ছা দেখাতে পারেন। দেন ফাইনালি এখানে আপনি আরেকটা যা দিতে পারবেন, এটা হচ্ছে টাইম আউট। তো এখানে দেখেন টাইম আউট 3000 দিয়ে রাখছে, এটা আই থিঙ্ক বাই ডিফল্ট টাইম। এখানে দেখেন একদম ঠিকভাবে লেখা আছে প্রোভাইডেড অ্যান্ড এক্সিডেড ডিফল্ট ইনফিনিটি, এটার হচ্ছে ডিফল্ট টাইম ইনফিনিটি, ডিফল্ট ইনফিনিটি, আপনি হচ্ছে টাইমটা চেঞ্জ করতে পারেন টাইম আউটটা। ওকে, দ্যাটস ইট, এই হচ্ছে অ্যাসিং কম্পোনেন্টের ব্যাপার। এইটা নিয়ে আসলে বলার তেমন কিছু নেই, আপনারা আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন, আমি চেষ্টা করব মানে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে।